স্টুডেন্টস, আমরা আগের ভিডিওতে 29 পর্যন্ত কোশ্চেন সলভ করেছিলাম। এই ভিডিওতে আমরা স্টুডেন্টস আমরা আগের ভিডিওতে কোশ্চেন নাম্বার 30 পর্যন্ত সলভ করেছিলাম, আর এই ভিডিও থেকে আমরা 31 থেকে সলভ করব। তো চলো শুরু করা যাক। একটি রকেট 100 কেজি পার সেকেন্ড হারে জ্বালানি খরচ করে। নির্গত গ্যাসের বেগ 5 × 10⁴ মিটার পার সেকেন্ড। অভিকর্ষকে উপেক্ষা করলে রকেট যে পরিমাণ ঘাত বল অনুভব করে তা কত? ঘাত বল F সমান ইউ ডিএম ডিটি, যদি শুধুমাত্র আমি মানের কথা বলি, ঠিক আছে? তাহলে এখানে দেখো ইউ বলা আছে 5 × 10⁴ ইন্টু ডিএমডিটি এর মানে কি? মানে একটা রকেট 1 সেকেন্ডে কতটা জ্বালানি দহন করছে সেটাই ডিএমডিটি। দেখো এখানে বলা আছে 100 কেজি পার সেকেন্ড, তাহলে এইটাই হচ্ছে ডিএমডিটি। তাহলে দেখো এটা 10 স্কোয়ার, এটা 10⁴, তাহলে উত্তর হয়ে যাচ্ছে 5 × 10⁶ নিউটন। ওকে, আচ্ছা, আগের যে দুটো ভিডিও আমি দিয়েছিলাম ছায়া প্রকাশনীর বইয়ের সলিউশন এমসিকিউ, সেটা কিন্তু এর আগেই তোমরা পাবে না। এর আগে বেশ কিছু ভিডিও আছে, তার আগে হয়তো পাবে। তো আমি এই ভিডিওগুলোকে নিয়ে একটা প্লে লিস্ট বানিয়ে দেবো, যে নিউটনের গতিসূত্র, নিউটনস লজ অফ মোশন, ছায়া এমসিকিউ নামে। ওকে, আর ডিসক্রিপশন বক্সে আমি দিয়ে দেবো লিঙ্কটা, প্লে লিস্ট লিঙ্ক। ওকে, নেক্সট কোয়েশ্চেন বলা হচ্ছে, একটি অভিকর্ষ মুক্ত স্থানে এম ভরের এক ব্যক্তি মেঝে থেকে এইচ উচ্চতায় আছে। ব্যক্তিটি এম ভরের একটি বলকে নিচের দিকে ইউ বেগে ছুড়ে দিল। বলটি যখন মেঝেতে পৌঁছালো তখন মেঝে থেকে লোকটির দূরত্ব কত হবে? দেখো এই কথাটা এখানে খুব ইম্পর্টেন্ট, যে এই অভিকর্ষ মুক্ত স্থান, তার মানে তুমি যদি একটা বলকে অভিকর্ষ মুক্ত স্থানে নিচের দিকে ছুড়ে দাও তাহলে তুমি নিজেও কিন্তু উপরের দিকে উঠবে। এটা আগে মাথায় রাখতে হবে। এটা মনে করো ভূমি, আগে ভূমি থেকে বলটা এইচ উচ্চতায় আছে, ঠিক ইউ বেগে ছুড়ে দিল। যখন ইউ বেগে ছুড়ে দিল ঠিক তখনই নিচে পৌঁছাতে কত সময় লাগবে বলটার? দেখো প্রাথমিক বেগ ইউ, নিচের দিকে নামছে। এখানে কিন্তু কেউ অভিকর্ষীয় ত্বরণ নেবে না, কারণ এখানে বলে দিয়েছে অভিকর্ষ মুক্ত স্থান। তাহলে এইচ = ইউটি, তাই না? দূরত্ব সমান বেগ গণিত সময়, তাহলে টি সমান h/u। বেশ, এত সময় লেগেছে নিচে নামতে বলটার। বলটা তো নিচের দিকে ইউ বেগে ছুড়ে দিয়েছে, কিন্তু যে লোকটা আছে সেই লোকটা উপরের দিকে কত বেগে যাবে সেটা দেখতে হবে। ভরবেগের সংরক্ষণ সূত্র কাজে লাগিয়ে দাও। তাহলে কী লিখতে পারি? প্রথমে স্যার দুজনায় দাঁড়িয়েছিল, তাহলে এম প্লাস এম গণিত ভি প্লাস এম গণিত ইউ = 0। ক্যাপিটাল এম হচ্ছে লোকটার ভর আর স্মল এম হচ্ছে বলের ভর। তাহলে লোকটার বেগ কত? ভি সমান -m/m গণিত ইউ। ওকে, তাহলে এই বেগে লোকটা যাবে এই টি সময় পর্যন্ত। তাহলে কত দূরত্ব যাবে? h ড্যাশ = কী হবে বলো? দেখো বেগ গণিত সময়, তো বেগ তো আমি পেয়ে গিয়েছি, তাহলে v × t, তাহলে -m × m u ইন্টু h/u। তাহলে ইউ কেটে দিলাম, তাহলে -m/m × h। দেখো মাইনাসটা আসছে কারণ যেহেতু বলের বিপরীত দিকে লোকটা যাচ্ছে, ওই কারণে। বুঝতে পেরেছ? তাহলে মাটি থেকে কত উচ্চতায় থাকবে? তাহলে লোকটা ওপরের দিকে এখান থেকে যাবে এতটা, সেই উচ্চতাটা না হয় আমি পেলাম এইটা। তাহলে মোট কতটা? গোটাটা। তাহলে +h করতে হবে। তাহলে লোকটা যাবে m/m h + h, তাই তো? তাহলে h কমন নিয়ে নাও, তাহলে কত হবে? 1 + m/m। মোট এতটা উচ্চতা লোকটা উঠে যাবে। তাহলে উত্তর হয়ে যাবে এইটা। খুব ভালো অঙ্কটা, হেভি কনসেপচুয়াল অঙ্ক। ওকে, আচ্ছা, ভিডিওটা কেমন লাগছে কমেন্ট সেকশনে অবশ্যই জানিও, এটা আমার রিকোয়েস্ট। লাইক, কমেন্ট, শেয়ার করো। নেক্সট কোয়েশ্চেন বলছে, একটি অনুভূমিক তলে উল্লম্বভাবে অবিরত সিসার গুলি পড়ছে। প্রতিটি সিসার গুলির ভর m কেজি। বেশ, প্রত্যেকটা গুলির ভর m কেজি। তলটি স্পর্শ করার মুহূর্তে ইউ মিটার পার সেকেন্ড বেগ নেয়। বেশ, এই তলে পড়ছে, এখানে যখন আসে তখন বেগ হয় ইউ মিটার পার সেকেন্ড। প্রতি সেকেন্ডে যদি n সংখ্যক গুলি
তলটির ওপরে পড়ে স্থির হয়ে যায়, তবে সিসার বল পড়ার জন্য অনুভূমিক তলের ওপর প্রযুক্ত বল কত হবে? দেখো এরকম কেস মানেই যখনই বলছে কোনো গুলি বন্দুক থেকে বেরিয়ে গেল, যখনই বলছে কোনো সিসার গুলি মানে মার্বেলের মতো কিছু জিনিস মাটিতে পড়ছে, ধাক্কা খাচ্ছে, তখনই কিন্তু ভরবেগের পরিবর্তন ঘটবেই ঘটবে। আর এরকম কেস মানেই ভরবেগের পরিবর্তন। ওরা বলে দিয়েছে ধাক্কা খাওয়ার পরে কি হয়েছে, স্থির হয়ে গেছে। এখানে তোমাকে একটা হিন্টস দিয়েছে, তার মানে একটা ভরবেগ নেই, অন্তিম ভরবেগ নেই, শুধু প্রাথমিক ভরবেগটা ধরো। ঠিক আছে, তাহলে একটা গুলির ক্ষেত্রে ভরবেগের পরিবর্তন কত? এমইউ। ঠিক, তাহলে এনটা গুলির ক্ষেত্রে কত? এমএনইউ। কত সময় ধরে? দেখো বলেছে এখানে সেকেন্ড বলে দিয়েছে, প্রতি সেকেন্ডে এন সংখ্যক গুলি, তাহলে বাই টি, এটাই তো বল। এফ সমান তো এইটাই, এমএনইউ বাই টি। এটা ভরবেগের পরিবর্তন আর নিচেটা সময়, ভরবেগের পরিবর্তন বাই সময়, সেটাই তো বল। কিন্তু 1 সেকেন্ড বলেছে, তাহলে কোনো ব্যাপারই নাই, শুধু এমএনইউ করে দেবো, টি এর জায়গায় 1 বসিয়ে দিলাম, বাই 1। তাহলে উত্তর কত হবে দেখে নাও, উত্তর হবে, আচ্ছা এখানে একটা স্মল এন দিয়েছে, হ্যাঁ এটা ক্যাপিটাল এন নয়, এটা স্মল এন, সরি স্মল এন। তাহলে উত্তর হয়ে যাবে এম এন ইউ, নিউটন। এই এনটা নিউটনের জন্য, ব্যাস এইটা হয়ে গেল। ওকে, তো তুমি এই ফর্মুলাটা বাবু মনে রেখে দিও, এম এন ইউ, যখন কোনো গুলি, হ্যাঁ সিসার গুলি বা মার্বেল যখন মেঝেতে এসে ধাক্কা খাবে, ঠিক আছে, এনটা কি 1 সেকেন্ডে যে সংখ্যক গুলি ধাক্কা খাচ্ছে সেইটা, আর এমটা হচ্ছে একটা গুলির ভর, আর ইউটা হচ্ছে একটা গুলির বেগ। নেক্সট, এম ভরের কোনো বস্তুকে একটি অনুভূমিক ঘর্ষণহীন তল বরাবর এম ভর বিশিষ্ট একটি দড়ির সাহায্যে টানা হচ্ছে। বেশ, এই একটা বস্তু আছে, এই বস্তুটাকে এই দড়ির সাহায্যে টানা হচ্ছে। বেশ, তাহলে এইটা এম আর এইটা এম। যদি দড়িটির মুক্ত প্রান্তে পি বল প্রয়োগ করা হয়, এখানে পি বল প্রয়োগ করা হচ্ছে দড়িটির মুক্ত প্রান্তে, তাহলে দড়ি দ্বারা বস্তুটির ওপর প্রযুক্ত বল কত হবে? এই রকম কোনো অঙ্ক যখন তোমাকে দেবে, তুমি প্রথম কাজ হবে ত্বরণ বার করা। এ সমান বল বাই মোট ভর। এটা কি? এ হচ্ছে ত্বরণ, মানে একটা ব্লককে একটা দড়ি দিয়ে তুমি টানছো সামনের দিকে, বুঝতে পেরেছো? প্রথম তুমি সাধারণ ত্বরণটাকে বার করে নাও, এ সমান পি বাই এম প্লাস এম করে। তুমি সাধারণ ত্বরণ যেই বের করে নিলে, এবার তুমি কোশ্চেন পড়ো যে কী চেয়েছে, দড়ি দ্বারা বস্তুটির ওপর প্রযুক্ত বল কত হবে। দড়ি দ্বারা বস্তুটার ওপর মানে এর ওপর প্রযুক্ত বল কত হবে? যার ওপর প্রযুক্ত বল বলছে নিশ্চয়ই সে এগিয়ে যাবে এ ত্বরণ নিয়ে। তাহলে আমরা জানি কি যে বল সমান ভর গণিত ত্বরণ কার ভর, যার ওপর বল প্রযুক্ত হচ্ছে তার ভর, এম গণিত এ। এবার সবাই তো এই ত্বরণ নিয়ে এগিয়ে যাচ্ছে না, তাহলে এম গণিত, হ্যাঁ পি বাই এম প্লাস এম। তাহলে উত্তর কি? পি এম বাই এম প্লাস এম। অ্যান্সার 1। না না, এটা মিলছে না, ক্যাপিটাল এম আছে না, তাহলে এইটা হবে। ওকে, নেক্সট কোয়েশ্চেন। 35 কোশ্চেনে বলা হচ্ছে 0.2 কেজি ভরের একটা বলকে, তার মানে এম সমান 0.2, উল্লম্বভাবে ঊর্ধ্বে ছোড়া হলো যদি বলটি ছোড়ার সময় হাতের সরণ 0.2 মিটার হয়, এরপর বলটি আরও 2 মিটার উচ্চতা লাভ করে, তাহলে হাত দ্বারা বলটার ওপর প্রযুক্ত বলের মান কত হবে? দেখো কোনো এক ব্যক্তি যখন হাতে করে বলটাকে উপরের দিকে ছুড়ে দিচ্ছে, তখন হাতটা কিন্তু কিছুটা যায়, তারপরেই কিন্তু বলটা যায়। হাত তুমি দেখবে ওপরের দিকে একটা হাতে বল নিয়ে ছোড়ো, দেখো তোমার হাতটা কিছু দূর গিয়ে থেমে গেল, তারপরে বলটা গেল। হাতটা যদি আমি কিছুটা মুভ না করাই তাহলে তো বলটা যাবে না। তাহলে হাত দ্বারা আমি কিছু কাজ করছি, আর সেই কাজটাই কিন্তু ওই বলের মধ্যে শক্তির সঞ্চার করছে। তাহলে বল যখন ওপরে গেল তখন mgh শক্তি নিয়ে গেল, তাহলে এম কত? 0.2, জি কত? 10, আর এইচ কত? 0.2। হাত উঠেছে আর বল উঠেছে 2 মিটার, তাহলে মোট হচ্ছে গিয়ে 2.2। কিন্তু এইটার জন্য কাজ কে করেছে? হাত। বল দিয়েছে এফ আর 0.2 সরণ, তাহলে 0.2 কেটে দাও, তাহলে এফ সমান কত হলো? 22 নিউটন। ওকে, এফ সমান হলো 22 নিউটন। খুব ভালো কোশ্চেনটা। ওকে, নেক্সট কোশ্চেন দেখো, বলা হচ্ছে একটা হালকা স্প্রিং তুলাকে অপর একটা হালকা স্প্রিং তুলার আংটা থেকে ঝোলানো আছে। এম ভরের একটা বস্তু দ্বিতীয় স্প্রিং তুলা থেকে ঝোলানো হলে নিম্নলিখিত কোন বিবৃতিটি সঠিক? দেখো, দুটো স্প্রিং তুলা যদি পর লাগানো থাকে, আর এইখানে যদি আমি একটা 5 কেজি ভর ঝুলিয়ে দিই, তাহলে এই তুলাটা যেমন 5 কেজি দেখাবে, এও কিন্তু 5 কেজি দেখাবে। হ্যাঁ, এটা মাথায় রাখবে। তাহলে উত্তর কোনটা হবে? দুটি স্প্রিংই 5 কেজি পাঠ দেবে, দুটো স্প্রিং তুলাই। নেক্সট,
এই অঙ্কটাতে বলা হচ্ছে 5000 কেজি ভরের একটা রকেটকে উল্লম্বভাবে উৎক্ষেপণ করা হলো। বেশ, একটা রকেট আছে যার ভর 5000 কেজি, উল্লম্বভাবে উপরের দিকে উৎক্ষেপণ করা হলো। তাহলে এর ভর কোন দিকে কাজ করছে? নিচের দিকে mg। বেশ, এবার ভর বলছি। নির্গত গ্যাসের বেগ 800 মিটার পার সেকেন্ড, গ্যাসের বেগও বলে দিয়েছে 800 মিটার পার সেকেন্ড। বেশ, রকেটটি এত ঊর্ধ্বমুখী প্রাথমিক ত্বরণ দেওয়ার জন্য যে ঘাত বল প্রয়োজন তা সরবরাহ করতে প্রতি সেকেন্ডে রকেটটি কত পরিমাণ গ্যাস নির্গত হবে? তার মানে মুদ্রা কথা, আমাকে ডিএমডিটি বের করতে হবে। বুঝতে পেরেছ? ডিএমডিটি বের করতে হবে। তাহলে ডিএমডিটি কী করে বের করব? দেখো, আমরা এটা বলতে পারি যে এই রকেটের ওপর ঘাত বল কাজ করছে নিচের দিকে, এটা ঠিক, কিন্তু উপরের দিকে, এটা ঠিক, উপরের দিকে ঘাত বল আর নিচের দিকে কি? ওজন। তাহলে আমি এটা লিখতে পারি F মাইনাস mg, ঠিক, ইকুয়াল টু ma। এবার এই ঘাত বলটা কি? ঘাত বলটা হচ্ছে ইউ ডিএম ডিটি ইকুয়াল টু এম এ প্লাস এম জি। এমটাকে কমন নিয়ে নিলাম, এ প্লাস জি, তাহলে 20। এ দেখো বলা আছে 20 আর জি হচ্ছে কি 10, তাহলে 20 প্লাস 10 কত? 30। ঠিক, বেশ ভালো কথা। এবার বের করতে বলেছে আমাকে ডিএমডিটি। তাহলে ডিএমডিটি ইকুয়াল টু এম কত বলা আছে? 5000 গণিত 30 বাই ইউটাকে নিচে নিয়ে চলে এলাম, ইউ বলা আছে 800, 0 0 কাটো, 0 0 কাটো, তাহলে 5 3 1500 বাই 8, 8 1 8 আর 7 15, তাই তো? তারপরে 8 8 64, 64 আর কয় 70, 6 60 হচ্ছে, 8 7 56, তাহলে দেখো 187, তাহলে এখানে একটাই মিলছে 187.5 কেজি পার সেকেন্ড। এইটা 1 সেকেন্ডে বলেছে। বুঝতে পেরেছ? দেখো ভালো করে দেখে নাও, কনসেপ্টটা কিন্তু দারুণ কনসেপ্ট। ওকে, তাহলে তোমাকে দেখতে হবে যে নেট বল কত কাজ করছে। নেট বল ইকুয়ালস টু এম এ। এই কনসেপ্টটা যদি ভালো করে বুঝে যাও তাহলে বাবু লজ অফ মোশন পড়তে গিয়ে তোমার অসুবিধা হবে না। ম্যাক্সিমাম অঙ্কতেই দেখছো তো যে নেট বল ইকুয়ালস টু এম এ, এই সূত্রই কিন্তু ইউজ হচ্ছে। রকেট মোশন বলো বা তুমি কোনো ব্লক সিস্টেম বলো, যাই বলো না কেন। ওকে, নেক্সট কোয়েশ্চেন কী বলা হচ্ছে দেখো, 600 কেজি ভরের একটি রকেট, তার মানে আবার বলে দিয়েছে এমটাকে, উল্লম্বভাবে উৎক্ষেপণের জন্য প্রস্তুত। যদি রকেটটি থেকে নির্গত গ্যাসের বেগ 100 হয়, মানে ইউ বলা আছে, তবে রকেটটিতে ন্যূনতম কী হারে গ্যাসের দহন হলে তা খাড়াভাবে ভূমি থেকে ঊর্ধ্বমুখে উঠতে সক্ষম হবে। তাহলে তোমাকে কিন্তু এই ফর্মুলাটা মুখস্থ রাখতে হবে বাবা, এফ ইকুয়ালস টু ইউ ডিএম ডিটি। আর যদি অভিকর্ষ বলকে ওরা কনসিডার করে তাহলে সেক্ষেত্রে তোমাকে এমজি টার্মটাকে আনতে হবে, যেটা আমি আগে আনলাম সেভাবে লিখতে হবে। তখন তুমি কি ইউজ করবে যে এফ মাইনাস mg ইকুয়ালস টু ma, এইটা ইউজ করবে। এই দুটো ফর্মুলাকে একবারে মাথায় গেঁথে নাও, এইটা অভিকর্ষ থাকলে আর এইটা অভিকর্ষ না থাকলে। কেমন? এবার এখানে যেটা বলেছে যে কী হারে গ্যাস দহন করলে, মানে ডিএমডিটি বার করতে হবে, সোজা কথা। তাহলে ডিএমডিটি কী করে বের করবে? গ্যাসের বেগ বলা আছে, ঊর্ধ্বমুখে উঠতে সক্ষম হতে হবে, তার মানে ওজনটাকে নিউট্রাল করে যেতে পারলেই হবে। তার মানে ইউ ডিএমডিটিটা এমন হতে হবে যেন সেটা এমজির সঙ্গে সমান হয়ে যায়। ঠিক আছে, তাহলে ইউ উঠতে সক্ষম হবে। তাই ইউ তো বলে দিয়েছে না, ইউ বলে দিয়েছে 100, ডিএমডিটিটা যেমন আছে বসিয়ে দাও। ঠিক আছে, এমটা বলে দিয়েছে 600, আর জিটাকে 9.8 নেবে না 10 নেবে, কিছু বলা নেই, মানে 9.8 নেওয়া উচিত। তবে দেখি আগে 10 নিয়ে কত আসছে, তাহলে কাছাকাছি সেটা উত্তর হবে। ওকে, তাহলে 0 0 কাটলো, 0 0 কাটলো, তাহলে ডিএমডিটি ইকুয়াল টু আসছে 60, এটা হবে 9.8। ঠিক আছে, এটা যদি 9.8 হয় তাহলে হতো 58, তাহলে অ্যান্সার কোনটা হবে কাছাকাছি? এইটা 58 কেজি পার সেকেন্ড। বুঝতে পারলে কি বললাম? আমরা তো এখানে 10 ধরেছি, কিন্তু এখানে জিটা কত ধরতে হতো? 9.8। এবার তুমি যদি 9.8 ধরতে তাহলে কাটাকাটি করে তোমার অ্যান্সারটা আসতো হচ্ছে কি 58, 60 এসছে, একটু কম আসতো, 10 গুণ হয়েছে বলে 60 এসছে।
যদি 9.8 গুণ হতো কত আসতো? 58 আসতো। ব্যাস এইটুকুই পার্থক্য। এগুলো যদি তুমি একটুখানি বুঝতে পারো তাহলে তুমি 10 নিয়ে ক্যালকুলেশন করতে পারো, কারণ যেহেতু তোমাদের MCQ ফরম্যাটে কোশ্চেন থাকবে তো তুমি তো হেল্প পাচ্ছই এখানে, তাই না? আচ্ছা, নেক্সট কোশ্চেন দেখো, একদম ইজি। বলছে একটা লিফট 4 মিটার পার সেকেন্ড স্কোয়ার ত্বরণ নিয়ে নিচে নামছে। লিফটটির মেঝে থেকে ছাদের উচ্চতা 3 মিটার। তার মানে এটা এ বলে দিয়েছে এর ছাদ থেকে 10 গ্রাম ভরের একটা পেরেক খুলে পড়ে গেল। পেরেকটি লিফটের মেঝেতে কত ঘাত উৎপন্ন করবে? দেখো, লিফটে যদি কোনো বস্তু থাকে, এবার যখন সেই বস্তুটা নিচে এসে ধাক্কা মারছে, এর যেটা ওজন, এই ওজনটাই তো এখানে ঘাত বল, ঠিক কি না বলো? এবার লিফট উঠছে কোন দিকে? উঠছে না, নিচে নামছে। লিফট নামছে নিচের দিকে, তাহলে নিচের দিকে নামলে কি হয়? কোনো বস্তুর ওজন কমে। এন ইকুয়াল টু কি? এম ইন্টু জি মাইনাস এ। নিচের দিকে নামলে আপাত ওজন হয় এইটা। এটা মুখস্থ রাখতে হবে, অবশ্যই মুখস্থ রাখতে হবে, ঠিক আছে? এটা আমি একটা ভিডিওতে মনে হয় বুঝিয়েছিলাম, ঠিক আছে? আর যদি এটার কোনো ভিডিও লাগে তাহলে আমাকে অবশ্যই কমেন্টে জানাবে, আমি একটা কিন্তু ওই 15 মিনিটের মতো একটা ভিডিওতে তোমাকে বুঝিয়ে দেবো এই কনসেপ্টটা কীভাবে আসছে। তাহলে এখন জেনে রাখো যে লিফট যখন নিচের দিকে নামে, লিফটের মধ্যে থাকা কোনো বস্তুর ওজন এন ইকুয়াল টু হয় এম ইন্টু জি মাইনাস এ। এই ফর্মুলাটা, এইটা হচ্ছে আপাত ওজন। এই এনটা, এটা কি না, এটা হচ্ছে আপাত ওজন। বুঝতে পেরেছ? আপাত ওজন। তাহলে দেখো, এন ইকুয়াল টু এম তো বলা আছে 10 গ্রাম, 10/1000 করে দাও। বেশ, জি কত নেবো? 10। জি মাইনাস এ বলা আছে না, তাহলে 10 মাইনাস 4, তাহলে 0 0 কেটে দাও। তাহলে কত হবে? 1/100 গণিত 6। তাহলে উত্তর হয়ে যাবে 0.06। এইটা উত্তর। এত নিউটন হবে ওজন। ওকে, আর এত নিউটন ওজন হবে মানেই কি? এতটা ঘাত এইখানে অ্যাপ্লাই করবে, যেটা ওজন সেই ঘাতই তো অ্যাপ্লাই করবে না লিফটের মেঝেতে, এটা বুঝতে হবে। ওকে, আচ্ছা নেক্সট, এই কোশ্চেনটা এই ভিডিও শেষ কোশ্চেন। ওকে, আবার নেক্সট কোশ্চেনগুলো পরের ভিডিওতে নিয়ে আসবো। যদি কোনো অনুভূমিক দণ্ডের দুই প্রান্তে পরস্পর বিপরীত অভিমুখে দুটি বল F1 আর F2 প্রয়োগ করা হয়, অনুভূমিক দণ্ড, বাহ ভালো কথা বলছে, বেশ, এটা একটা অনুভূমিক দণ্ড নিলাম। এই দিকে একটা বল প্রয়োগ করেছে, এই দিকে একটা বল প্রয়োগ করেছে, একটা না হয় F1, একটা F2। এবার F2 বড়, F1 ছোট, তবে দণ্ডের মধ্যবিন্দুতে কত টান উৎপন্ন হবে? দেখো, মধ্যবিন্দু মানে ঠিক এই জায়গাটাই, ঠিক আছে? তাহলে এইটুকু গোটাটা যদি এম হয় ভর, তাহলে অর্ধেকটা কত? m/2। যাকে সে যা বটে বটে, এই দিকে F2 কাজ করছে, তাহলে মধ্যবিন্দুতে যে টান কাজ করছে, টানটার ঠিক আমি বিপরীতে যদি ধরি, তাহলে F2 তো বড়, তাহলে F2 মাইনাস টি যা হবে মধ্যবিন্দুতে টান, তো সেটাকে আমি লিখতে পারি m/2 ইন্টু এ। এবার যদি F1-এর ফর্মে লিখি, তাহলে টি নিশ্চয়ই বড়, তবেও এই দিকে এগিয়ে যাচ্ছে, F1 ছোট, তাহলে টি মাইনাস F1 এট ইকুয়াল টু আবার হবে m/2 ইন্টু এ। একই তো জিনিসটা, তো সেই একই ত্বরণ নিয়ে এগিয়ে যাবে না, এইদিকে এ ত্বরণ নিয়ে, ঠিক? তাহলে আমি এখান থেকে লিখতে পারি F2 মাইনাস টি ইকুয়াল টু টি মাইনাস F1, তাহলে 2t ইকুয়াল টু F1 প্লাস F2, তাহলে টি ইকুয়াল টু F1 প্লাস F2/2। তাহলে উত্তর কোনটা? এইটা। ওকে, তো এই ভিডিওতে এতটাই, দেখা হচ্ছে পরের ভিডিওতে।